যদি তারে নাই চিনি গো শেখে। সব তো হিডেন নেই, সবকিছু দেখিয়ে ফেলেছি। জীবনে প্রেমের প্রস্তাব পাইনি। 24 ঘন্টা যদি কারো মা পাশে থাকে তাহলে কোনো ছেলেও তো কাছে আসতে ভয় পাবে, অবশ্যই স্বাভাবিক। আমি কোনো একটা মেয়েকে প্রপোজ করতে চাই, আমাকে শেখান। ডাইসিকি মানে আই লাইক ইউ। ওকে, ডাইসিকি বর্ণিতা। আমরা একদম অনেক রাতে রুমে ফেরত যেতাম, সব মিলিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো সময়টা। শাকিব খান এবং আফরান নিশো দুইজন একই সময় আপনাকে সিনেমার অফার দিল, কি করবেন? এত একটা লং টাইমে ক্লোজ না হওয়াটাই অস্বাভাবিক। এখন দায়িত্ববোধটাকে অনেক বেশি ফিল করছি। বডিটাকে এভাবে ইউটিলাইজ করা যায়, এভাবে ফিট থাকার জন্য কত কিছু করতে হয়। সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যে আল্লাহ, নিজের বাসায় ঘুম থেকে উঠলাম। এখন বিদুষী অর্থ বিদ্যাবতী নারী, আর বর্ণিতা অর্থ বর্ণনাকারী। আম অনেক বেশি খাওয়া হয় তো, বাসায় অনেক আম থাকে, তো এই জন্য মানুষের তুলনায় একটু কম পছন্দ আম। ছোটবেলায় দুষ্টুমি করে একবার পাশের বাসার বাইরের সিটকিনি লাগিয়ে দিয়েছিলাম। আমার মা খুব প্রোটেক্টিভ, সেই দিক থেকে বকাটা একটু খাই, ভালোই খাই। রাগের জায়গাটাও একটা ভালোবাসার জায়গা থেকে আসে। মানে সবসময় আদর করে, সুন্দর করে, মিষ্টি করে কথা বলে, সবসময় মা সোনা করে কথা বলে, কিন্তু রেগে গেলে আবার তুই। লাস্টে যে প্রেমের চিঠিটা এসেছে সেটাও কি মা জানে? এই প্রশ্নটা আমি পাবো, আমি জানি। সোশ্যাল মিডিয়া আমি খুলেছি গত বছর শেষের দিকে লাক্সে আসার পর। মন খারাপ হলে আমি আইদার বই পড়ি, না হলে মুভি দেখি বা ডকুমেন্টারি দেখি, কিছু শেখার চেষ্টা করি। আমার শেখার ক্ষুধাটা অনেক বেশি। আমার মন ভালো হলেও যে এক্সপ্রেশন, মন খারাপ হলেও সেই এক্সপ্রেশন। নিজের মন খারাপ, নিজের ক্ষোভটা নিজের কাছেই, নিজেকে সেটা থেকে রিকভার করতে হবে। থ্রিলার, সায়েন্স ফিকশন এগুলো একটু বেশি পছন্দ। অনেক কিছু একটু একটু করে শিখে রাখা ভালো। হুমায়ুন আহমেদ স্যার আমাদের মাঝে নেই, তবে উনি যদি থাকতেন তাহলে উনার কাজ করতে পারলে খুবই খুবই ভালো লাগতো। বিনোদন জগতের রঙিন দুনিয়ায় পা রেখে যিনি নিজের রাজকীয় উপস্থিতির জানান দিয়েছেন, আজ আমাদের বিনোদন আড্ডায় অতিথি হয়ে এসেছেন সেই লাক্স সুপারস্টার বিদুষী বর্ণিতা। আজ আমরা জানবো বর্ণিতার শৈশব, লাক্স মঞ্চের সেই অগ্নি পরীক্ষা এবং আগামীর বড় পর্দার স্বপ্ন নিয়ে সব না বলা কথা। স্বাগতম বর্ণিতা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো আছি। আপনি কেমন আছেন? বর্ণিতা, আমি ভালো আছি, বাট আপনার কাছে আমার অনেকগুলো প্রশ্ন, এই জন্য না আমি লেট করতে পারতেছি না। আমি একটা একটা করে প্রশ্ন করতে চাই। আপনি অনেক জায়গায় বলছিলেন যে এই লাক্স মঞ্চের কারণে আপনি প্রায় 7 থেকে 8 মাস ভাত খাননি। এইটা কেন? ভাত কেন খাননি? আমাদের একটা স্ট্রিক্ট ডায়েট মেনটেন করতে হতো, আর আমি ট্রাই করতাম যে নিজেকে যতটা ফিট রাখা যায় যতভাবে, তাই কার্বোহাইড্রেট একটু বাদ দিয়েছিলাম, যে কার্বোহাইড্রেট বাদ দিয়ে কম সময়ের মধ্যে যত তাড়াতাড়ি ফিট হওয়া যায়। সেই জন্যই আর কি ভাতটাকে বর্জন করতে হয়েছিল। এটা নিয়ে অনেকেই কথা বলছে যে লাক্স সুপারস্টারের জন্য কেউ একজন ভাত খাওয়া বন্ধ করে দিয়েছেন, ব্যাপার স্যাপার। ওকে, আমি আপনাকে যেটা আর একটু প্রশ্ন আছে। 3 এপ্রিল যখন আপনি মঞ্চে দাঁড়ানো, নাম ঘোষণা হচ্ছে, চোখের সামনে কি দেখতে পাচ্ছিলেন? সত্যি কথা বলতে কিচ্ছুই দেখতে পাচ্ছিলাম না সেই সময়টুকু। মানে আগ পর্যন্ত, অ্যানাউন্সমেন্ট হওয়ার আগ পর্যন্ত একদমই নাম মনে হচ্ছিল নিজেকে, কিছু দেখতে পাচ্ছি না, একদম ব্ল্যাঙ্ক। কিন্তু যখন একদম অ্যানাউন্সমেন্টটা হলো, আমার নামটা বলা হলো, তখন কয়েক সারি পেছনে আমার মা বসেছিলেন, তো সবার প্রথম আমার মাকেই দেখেছিলাম। ওকে, গ্রুমিং সেশনটা কেমন ছিল? গ্রুমিং সেশন আমাদের, সত্যি কথা বলতে আমরা অনেক লাকি যে আমরা এত গুণী জ্ঞানী মানুষজনের কাছ থেকে এত কিছু শিখতে পেরেছি, এত কিছু জানতে পেরেছি। অনেক হেক্টিকও ছিল, অনেক সকাল সকাল উঠে জিম ক্লাস, তারপর কোনো রকম একটা কিছু খেয়ে আবার আরেকটা ক্লাস, একটার পর একটা ক্লাস চলতে থাকতো। আমরা একদম অনেক রাতে রুমে ফেরত যেতাম, তো সব মিলিয়ে অনেক পরিশ্রম করতে হয়েছে পুরো সময়টা। এই যে পুরো টাইমটা, লাক্স সুপারস্টারের যে পুরো টাইমটা মঞ্চে যতক্ষণ আপনি ছিলেন, এর মধ্যে এমন কখনো কি হয়েছে যে বিচারক আপনাকে এমন কোন একটা কথা বলেছে যে কথাটা শুনে খুব কষ্ট লেগেছে? ভাগ্যবশত এরকম হয়নি যে খুব কষ্ট পেয়েছি, কারণ সত্যি কথা বলতে আমাদের জাজ যারা ছিলেন ওনারা এত বেশি সুইট। মার্কিং কেমন করেছেন সেটা তো আমরা দেখতে পাই না, তবে আমাদেরকে যে অ্যাডভাইস গুলো দিতেন বা যেগুলো বলতেন খুব নাইসলি, খুব সুইটলি বলতেন, তো এই জায়গা থেকে কখনো কষ্ট পাইনি। তবে যদি কখনো কিছু বলে থাকেন যে না এই জায়গাটা একটু বেটার হতে পারতো বা এই জায়গায় একটু কাজ করতে হবে, সেটাকে একটা ইন্সপিরেশন হিসেবে নিয়েছি, কষ্ট পাইনি কখনো। ওকে, এই যে লাক্স মঞ্চ চলাকালীন, মানে সুপারস্টার প্রতিযোগিতা চললো, এই চলাকালীন আপনার কোনো বন্ধু তৈরি হয়েছে কিনা যাকে আপনি সারা জীবন আপনার সঙ্গে রাখতে চান? সত্যি কথা বলতে তো আমি সব জায়গায় নাজার কথাই বলছি, নাজার কথা তো বলছি, তবে সবাই আমরা খুব ক্লোজ। মানে
এমন বেশি এত একটা লং টাইমে ক্লোজ না হওয়াটাই অস্বাভাবিক। তারপর শুরুর দিকে আমার রুমমেট ছিল ফারিস্তা, সে টপ 8-এ ছিল, সে চলে যায়। তারপর টপ 8-এ মৌ ছিল, আমার সাথে অডিশনে একসাথে ছিলাম আমরা, সেও চলে যায়। তো সেই জায়গা থেকে আমরা এখনো ক্লোজ, যে এত একটা লং সময় তাদেরকে ছাড়া কাটিয়েছি তাও আমরা এখনো ক্লোজ। তবে সবচেয়ে লংগেস্ট টাইম নাজার সাথে ছিলাম, তো নাজার কথাই বলবো। লাক্স সুপারস্টার হওয়ার পরে দৃষ্টিভঙ্গি কতটা বদলেছে? কি দেখছেন সমাজের প্রতিচ্ছবি? এখন দায়িত্ববোধটাকে অনেক বেশি ফিল করছি। এতদিন তো নিজের জন্য দৌড়চ্ছিলাম, তবে এখন ফিল করছি যে মানুষের ভালোবাসা যতটা পেয়েছি, সবাই আমার পেছনে যতটা পরিশ্রম করেছেন, সবার জন্য এখন কিছু না কিছু করতে হবে। সো সেই দিক থেকে একটা দায়িত্ববোধ খুব ফিল করছি। কিছুদিন আগে খুব সাধারণ একজন বর্ণিতা ছিলেন, এখন সুপারস্টার, নামের পাশেই লাক্স সুপারস্টার। আমাদের দেশে আরো বেশ কয়েকজন আছেন। এই যে একটা নাম যুক্ত হলো, এটা কি ভয় লাগে যে এই নামটা ক্যারি করতে? অবশ্যই অবশ্যই, যেটা বললাম যে অনেক বড় একটা দায়িত্ববোধ কাজ করছে, আর ভয়টা তো কাজ করছে, কারণ আমি চাই যে এই এত বড় একটা ব্র্যান্ড এবং লাক্স সুপারস্টার এমন একটা প্ল্যাটফর্ম যেটা মেয়েদেরকে তাদের একটা যোগ্য সম্মান দেয়, যেটা অন্য কোথাও হয়তো মেয়েরা সহজে পায় না। তো সেই জায়গা থেকে অনেক বড় একটা প্রেশার যে এই টাইটেলটাকে আমাকে ক্যারি করতে হবে। আমার প্রেডেসেসর যারা ছিলেন, মেহজাবিন ম্যাম, বিদ্যা সিনহা মিম ম্যাম, মমো, বিন্দু, বাঁধন ম্যাম, ওনারা সবাই এত বেশি ট্যালেন্টেড, এবং যাদের নাম বললাম না তারাও এত বেশি ট্যালেন্টেড, এবং ওনাদের ট্যালেন্ট দিয়ে, ওনাদের কাজ দিয়ে এত বাংলাদেশকে এত এত সুন্দর উপহার দিয়েছেন। তো সেই জায়গা থেকে অনেক বড় একটা প্রেশার কাজ করছে যে আমি পারবো কিনা। ওকে, গ্রুমিং সেকশনে এমন কোনো কিছু করতে হয়েছে যা আগে কোনোদিনও করেননি? হ্যাঁ, অনেক কিছুই ছিল। আমি সত্যি কথা বলতে গিয়ে আমি জিম ক্লাস কখনো করিনি, মানে জিম আমি কখনো যাইনি। আমি সকালবেলা উঠে হাঁটি, আমার হাঁটার অভ্যাস আছে, দেখা গেল দিনে আমি 2-3 ঘন্টা হাঁটছি টানা। কিন্তু জিম করা, ডাম্বেল ওঠানো বা এগুলো করা, যোগার যে একটা পজিশন থাকে, মানে হাত পা উল্টায় উল্টায় কি সব করে, এগুলো কখনো করিনি আমি। তো এগুলো খুব ইউনিক ছিল যে বডিটাকে এভাবে ইউটিলাইজ করা যায়, এভাবে ফিট থাকার জন্য কত কিছু করতে হয়। আরো অনেক কিছু, আমি মেকআপে অত ইন্টারেস্টেড ছিলাম না, আমাদের মেকআপ ক্লাস হতো, অনেক কিছুই হতো, ধীরে ধীরে অনেক কিছু শিখলাম। এই যে রেগুলার একটা জীবন তৈরি হলো, একটা অভ্যস্ত জীবন, প্রায় 9 মাসের একটা জার্নি, এখন যখন আপনি বাসায় থাকেন তখন কি হঠাৎ করে এরকম স্টেজের ওই ব্যাপারগুলো কি চোখের সামনে ভেসে ওঠে? বা ধরেন আপনি ঘুমিয়ে আছেন, হঠাৎ করে আপনি অ্যাঙ্করের ভয়েস শুনতে পাচ্ছেন যে অ্যাঙ্কর আপনাকে ডাকছে, এরকম কোনো কিছু? হ্যাঁ, ওইটা একদম ট্রমা রেসপন্সের মতো কাজ করে মাঝে মাঝে। সকালে ঘুম থেকে উঠলে মনে হয় যে আল্লাহ, নিজের বাসায় ঘুম থেকে উঠলাম, এখন সকাল সকাল উঠে শুটে যেতে হবে না, বা ওই একটা টাস্কের চিন্তা, চ্যালেঞ্জের চিন্তা, ওগুলো করতে হবে না। তো এখন খুব সাররিয়াল লাগে যে আসলে ওই জায়গা থেকে বের হয়ে আসলাম। ওকে, বর্তমান সময় নিয়ে শুনলাম, আমি একটু ছোটবেলায় যেতে চাই। কিন্তু ছোটবেলায় যাওয়ার আগে প্রথম প্রশ্নটা করতে চাই, বিদুষী বর্ণিতা নামের অর্থটা কি এবং এই নামটা কে রেখেছে? বিদুষী অর্থ বিদ্যাবতী নারী, আর বর্ণিতা অর্থ বর্ণনাকারী। আবার অনেকে রং রিলেটেড বর্ণকেও অনেকে চিন্তা করেন, তবে আমি যেটা জানি সেটাই বললাম। আর নামটা আমার দাদি রেখেছেন। নাইস, তাহলে টোটাল নামের অর্থটা কি দাঁড়ালো? বিদ্যাবতী নারী, বর্ণনাকারী। ছোটবেলাটা কোথায় কেটেছে? ছোটবেলায় 3 বছর বয়স পর্যন্ত রাজশাহীতে ছিলাম, তারপরেই ঢাকায় মুভ করা হয়। তো ঢাকাতেই আমার শৈশব কেটেছে। ওকে, রাজশাহীর মেয়ে আপনি? জি। রাজশাহীর মেয়ে, আম কতটা পছন্দ? আম অনেক বেশি খাওয়া হয়, তো বাসায় অনেক আম থাকে, তো এই জন্য মানুষের তুলনায় একটু কম পছন্দ আম, তবে খাওয়া হয়, ভালোই লাগে। অফ ক্যামেরা বর্ণিতা কেমন, দুষ্টু নাকি খুব শান্তশিষ্ট? একটা ব্যালেন্স, মানে অফ ক্যামেরা আই থিঙ্ক আমি একটু নিজের গণ্ডিতে বা একটু শান্ত থাকতেই পছন্দ করি, তবে কাছের মানুষজনকে যখন পাই তখন দুষ্টুমিটাও করি, মানে একটা ব্যালেন্সই থাকার চেষ্টা করি। আজ পর্যন্ত সব থেকে বড় দুষ্টুমি কোনটা করেছেন যেটা এখনো মনে পড়লে খুব হাসি পায়? সবচেয়ে বড় দুষ্টুমি? আমি খুব দুষ্টু না। এটা আমার আশেপাশে হয়তো আমার মাকে জিজ্ঞেস করলে বা অন্য কাউকে জিজ্ঞেস করলে ওনারা ভালো বলতে পারবেন, নিজেরটা তো খুব একটা মনে থাকে না। তারপর নিজের করা এমন কোনো কিছু আছে যেটা মনে পড়লে খুব হাসি পায়? ছোটবেলায় দুষ্টুমি করে একবার পাশের বাসার বাইরের সিটকিনি লাগিয়ে দিয়েছিলাম। ওনারা তো আর বের হতে পারেননি, পরে দারোয়ান আঙ্কেলকে ডেকে বের হয়েছিলেন। তো এরকম কিছু দুষ্টুমি হয়তো করেছিলাম। আম্মু বকা দেয়? হ্যাঁ, মানে আমার মা, মানে বকা দেয় বলতে সবার মারাই তো বকা দেয়। আমার মা খুব প্রোটেক্টিভ, সেই দিক থেকে বকাটা একটু ভালোই খাই। খুন্তি, তারপরে রুটি বেলা বেলুন, এগুলো দিয়ে ই করে না, ভয় দেখায় না? হ্যাঁ
আমার মনে হয় বাংলাদেশি মারা বা আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট মারা সব খুব সিমিলার, তো অন্যদের মতোই আমার মা, সিম্পল। আম্মু প্রচন্ড রেগে গেলে কি বলে আপনাকে? অনেক কিছুই তো বলে, হয়তো ক্যামেরার সামনে বলতে পারছি না, তবে সত্যি কথা মানে রাগের জায়গাটাও একটা ভালোবাসার জায়গা থেকে আসে, তো রাগ করলে সেই ভালোবাসাটাও সমানভাবে পাই। তবে আমার মার রাগ একটু বেশি যদিও, তো বকাটাও ভালোই খাই। কমন কোনটা, যে একটা কমন ডায়লগ যেটা সব সময় আপনাকে, মানে সব সময় না হোক প্রায় সময় শুনতে হয়, এরকম কমন একটা ডায়লগ আম্মুর? অনেক কিছুই তো বলে, তুই তুকারি করে, মানে সবসময় আদর করে সুন্দর করে মিষ্টি করে কথা বলে, সবসময় মা সোনা করে কথা বলে, কিন্তু রেগে গেলে আবার তুই আমার চোখের সামনে আসবি না, এরকম। ওকে, মিডিয়া আসার ব্যাপারে পরিবার কতটা সাপোর্টিভ, বা সব থেকে কে সাপোর্টিভ বেশি? অনেক অনেক সাপোর্টিভ, মানে আমি সবসময় সেই সাপোর্টটা পেয়েছি ফ্যামিলি থেকে। ওনারা কখনোই ডাউট করেননি, সবসময় বলেছেন যে না, তোমার যেটা ভালো লাগে, যেটা ভালোবাসো, অবশ্যই পড়ালেখাকে একদম সাথে রেখে সবকিছু ব্যালেন্স করে তারপর তোমার যেটা ভালো লাগে, যে জায়গায় তুমি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে সেটাই করো। সেই দিক থেকে সবাই অনেক অনেক সাপোর্টিভ। বর্ণিত সিক্রেট ব্যাংকে মা না বাবা? সিক্রেট ব্যাংক মানে যার কাছে আপনি সব ধরনের সিক্রেট শেয়ার করেন? ও মা, হ্যাঁ, মার কাছে সবকিছুই, সবই জানে আমার সম্পর্কে, এমন কিছু। লাস্ট যে প্রেমের চিঠিটা এসেছে সেটাও কি মা জানে? এই প্রশ্নটা আমি পাবো, আমি জানি। আমি সত্যি কথা বলতে হয়তো মানুষ বিশ্বাস করবে না, তবে জীবনে প্রেমের প্রস্তাব পাইনি। এটা মানে ওইরকম ডিরেক্ট পাইনি, হয়তো কেউ পছন্দ করেছে বা বলতে পারিনি, কারণ কি আমার মা সবসময় ছায়ার মতো পাশে থাকেন, এত বেশি প্রোটেক্টিভ আর এত বেশি সাথে সাথে চলেন যে কেউ যদি দূর থেকে পছন্দ করেও আমার পর্যন্ত আসবে, তো আমার মাকে ভেদ করে আসতে হবে। তো সেই সাহসটা কেউ আজ পর্যন্ত করেনি, হয়তো এখন করবে, বাট আমি তো গার্লস স্কুলে পড়েছি, মানে নাচ গানের ক্লাসেও মা সবসময় পাশে থাকতেন, তো সেই সুযোগটা আসলে হয়নি। তাই বলে জীবনেও মানে একটা প্রেমের প্রস্তাবও পাননি, এটা কি দর্শক মেনে নেবেন না বলে আমি তো জানি, তবে আমার মার সাথে কথা বলেন, আপনারা বুঝবেন যে 24 ঘন্টা যদি কারো মা পাশে থাকে তাহলে কোনো ছেলেও তো কাছে আসতে ভয় পাবে, অবশ্যই স্বাভাবিক। তো ওই কারণেই হয়তো কখনো পাওয়া হয়নি। বিরক্ত লাগে না এই জীবনটা, যে সবাই প্রেম করতেছে, বান্ধবীরা প্রেম করতেছে, আমি করতে পারতেছি না আম্মুর কারণে? না, সত্যি কথা বলতে হয়তো যদি আমার ইচ্ছা থাকতো তখন কোনো না কোনো ভাবে লুকিয়ে লুকিয়ে করে ফেলতাম, বা থাকে না যে যতই মারা প্রোটেক্টিভ হোক, কারো যদি নিজের ইচ্ছা থাকে করে ফেলে। সোশ্যাল মিডিয়া আমি খুলেছি গত বছর শেষের দিকে লাক্সে আসার পর, তো সেখানেও তো চান্স ছিল না তার আগে। সে কখনো বিরক্ত লাগেনি, কারণ আমি পড়ালেখা এগুলো নিয়ে খুব ব্যস্ত থাকতাম। তো একটা প্রেম করতে গেলে বা বন্ধু বান্ধবের সাথে থাকতে গেলে তাদের জন্য তো একটা সময় পার করতে হয়, একটা সময় দিতে হয়, টাইম দিতে হবে, তো সেই টাইমটা কখনো আমার হয়নি। এই জন্যই হয়তো মানে ওই দিকে চিন্তা তখন করতে পারিনি। আম্মু কেমন, রোমান্টিক না আনরোমান্টিক? আম্মু অনেক মানে সেন্টিমেন্টাল, রোমান্টিকের দিক থেকে বলবো না, সেন্টিমেন্টাল, কিন্তু অনেক রিয়েলিস্টিকও। তো দুটোর একটা ব্যালেন্সেই কাজ করেন আই থিঙ্ক। নাচ গান দুটিই জানেন? জি। কিভাবে শেখা, গুরু ধরে না নিজে থেকে ঘরে বসে? আচ্ছা, না, গুরু ধরে শেখা। আমি মুনমুন আহমেদ ম্যামের কাছে কাথাক শিখেছি, আর ছায়ানটে গান শিখেছি। তো সেই দিক থেকে আমার মা খুব অ্যাক্টিভ ছিলেন, যে ছোটবেলা থেকে আমাকে এই বিদ্যাপীঠগুলোতে পাঠিয়েছেন যে ভালোভাবে পুঁথিগত শিক্ষাটা নাও, এই সাংস্কৃতিক দিকগুলোতে একটু নিজেকে তৈরি করো। পরিবারের আর কেউ কি মিডিয়াতে আছে? না, আমার পরিবার মিডিয়াতে বলতে অ্যাক্টিং সেক্টরে এরকম কোথাও নেই। বাবা অনেকদিন সাংবাদিকতা করেছেন, তো সেটাকে আই গেস মিডিয়ায় কাউন্ট করা হয়, তবে এরকম অ্যাক্টিং, গান, নাচ এরকমে পরিবারের কেউ নেই। একপাশে পড়াশোনা, একপাশে গ্ল্যামার্স ওয়ার্ল্ড, দুটোকে কিভাবে ব্যালেন্স করছেন? কঠিন যদিও অনেকটা, কিন্তু তাও যদি চাওয়া যায় করা যায়। আসলে আমাদের এর আগেও বাংলাদেশে অনেক অ্যাক্ট্রেসরা ছিলেন, যেমন অপি করিম ম্যাম তো ইঞ্জিনিয়ার ছিলেন, তো উনি বুয়েটে পড়ার পাশাপাশি এটা করেছেন। ইভেন তৌকির আহমেদ স্যারও ইঞ্জিনিয়ার ছিলেন, বুয়েটে পড়েছেন। তো এদিক থেকে ওনারাও কাজটা করতে পেরেছেন, এত বড় শিল্পী হয়েছেন পড়ালেখার পাশাপাশি। তো আমি ওভাবেই চেষ্টা করছি আর কি, নিজেকে এগিয়ে নিয়ে যাওয়ার, পড়ালেখাটাকে ধরে। একদম প্রথম স্টেজে যখন উঠলেন, একদম ফার্স্ট ডে, কেমন লাগছিল? মনে হচ্ছিল প্রথম স্টেজে উঠছি, তবে এই জায়গাটা যাতে প্রথম এবং শেষ না হয় সেই চিন্তাটা, সেই ভারটাকে নিয়ে স্টেজে উঠেছিলাম। তো অনেক একটা রাগ, একটা জেদ কাজ করছিল যে এখান থেকে যাতে আমি আর কখনো নামতে না হয়। তো সেই ইন্সপিরেশনটা ছিল। ছোটবেলা না ঠিক, মেয়েরা সাধারণত যেটি করে যে আয়নার সামনে প্রচুর দাঁড়ায়, মন খারাপ হলে আয়নার সামনে, মন ভালো থাকলে আয়নার সামনে, বাইরে ঘুরতে গেলে আয়নার সামনে, ঘরে এসেও আয়নার সামনে। আয়নার সামনে দাঁড়িয়ে যখন আপনি নিজেকে দেখতেন,
তখন কি মনে করতেন যে এই বর্ণিতা কি হবে ফিউচারে? আমি সবসময় স্বপ্নই দেখতাম যে বড় কিছু ভালো কিছু করতে হবে আমাকে, দেশের জন্য হোক নিজের জন্য হোক। তখন নিজের জন্য জেদটা একটু বেশি ছিল, কারণ আমি যে পরিস্থিতিতে বড় হয়েছি সেখান থেকে অনেক বড় একটা জেদ কাজ করতো, যে অনেক মানুষকে প্রুভ করতে চাই যে আমিও কিছু করতে পারবো। তো আয়নার সামনে দাঁড়ালে নিজেকে পেপ টক দিতাম যে এটা করতে হবে, এভাবে এগোতে হবে, এবং একসময় আয়নার সামনে দাঁড়িয়ে যাতে তুমি নিজেকে বলতে পারো যে এখন আমি অনেক বড় কেউ। তো সেই জিনিসটাই কাজ করতো সবসময়। মন খারাপ হলে বর্ণিতা কি করে? মন খারাপ হলে আমি আইদার বই পড়ি, না হলে মুভি দেখি বা ডকুমেন্টারি দেখি, বা কিছু শেখার চেষ্টা করি। আমার শেখার ক্ষুধাটা অনেক বেশি, তো অনেক কিছুই আছে পৃথিবীতে শেখার মতো। তো টুকটাক দেখা যাচ্ছে ইউটিউব টিউটোরিয়াল দেখে কিছু একটা শিখছি, তো এগুলো করেই আমার সময়টা কাটে। আমি দূরে দাঁড়িয়ে আছি, একটা মোমেন্ট, আমি দূরে দাঁড়িয়ে আছি, আপনি দূরে কোথাও একটা বসা। তো আমি আপনার দিকে তাকালাম, এবং কি দেখলে আমি বুঝতে পারবো আপনার মন ভালো, আর কি দেখলে বুঝতে পারবো যে আপনার মন খারাপ? এটা বোঝা আসলে কঠিন। আমার মন ভালো হলেও যে এক্সপ্রেশন, মন খারাপ হলেও সেই এই এক্সপ্রেশন। কারণে আমি জিজ্ঞেস করছি। মানে আমি চেষ্টা করি কি যতই মন খারাপ হোক কাউকে বুঝতে না দিতে, আমি অসুস্থ থাকি বা খারাপ থাকুক মন বুঝতে না দিতে। তবে কাছের মানুষ যারা তারা বুঝে যান, আমি ওটাকে চেষ্টা করি মাস্ক করার, চেষ্টা করি যে মানুষ যাতে বুঝতে না পারে। কারণ নিজের মন খারাপ, নিজের ক্ষোভটা নিজের কাছেই, নিজেকেই সেটা থেকে রিকভার করতে হবে। তবে বুঝতে দেওয়ার চেষ্টা করি না, না বুঝতে পারলেই আমার লাভ। ওকে, সিনেমা দেখেন অনেক, জি। কোন ধরনের সিনেমা দেখেন? আমি সব ধরনেরই দেখি, সব জনরাই দেখি, তবে আমার থ্রিলার, সায়েন্স ফিকশন এগুলো একটু বেশি পছন্দ। তো ওই টাইপের মুভি একটু বেশি দেখা হয়। এই যে লাক্স জিতলেন, লাক্স সুপারস্টার বর্ণিতা, জি। এখন কি করার ইচ্ছে? নাটক, সিনেমা, ওটিটি, কোনটা আপনার আসলে বেশি পছন্দ? আমার এই কাজের ধরনের থেকে কাজের মান এবং কাজের গল্প, এটার যে কোয়ালিটি সেটা বেশি ম্যাটার করে। সেটা যেই ফরম্যাটেই হোক, সেটা সিনেমা হোক, ওটিটি হোক, আমার কাছে সেটা খুব একটা ম্যাটার করে না। আমি মনে করি গল্পটা যদি ভালো হয়, গল্পটা যদি আমার সাথে যায়, তাহলে আমি আসলে করতে চাই। আইডলকে? সেলিব্রিটি অর জীবনে? সাধারণত যেটা হয় যে আমি অভিনেতা হতে চাই, ওকে, আমি এই কয়েকজন মার্ক সেট করলাম যে এনারা আমার আইডল, এনাদের দেখে ইন্সপিরেশনটা আমি নিচ্ছি। তো এই ব্যাপারটা আর কি। প্রথমত জয়া আহসান ম্যাম, কারণ উনি এত বহুমুখী একজন প্রতিভাবান একজন মানুষ যে ওনার কাছ থেকে শেখার অনেক কিছু আছে। আর কাছ থেকে ওনার সান্নিধ্যে আসতে পেরেছিলাম, তো কাছ থেকে দেখেছি। তো উনি এত গুণী, তো ওনার কাছ থেকে ওনার যে গুণগুলো আছে সেগুলো যদি নিতে পারি। তাছাড়া আমি যেটা বললাম, অপি করিম ম্যাম, তারপর বিপাশা হায়াত ম্যাম, সুবর্ণা মোস্তফা, আমাদের লেজেন্ড যারা ছিলেন, যাদেরকে দেখে আসলে বড় হয়েছি। মারা তাদের নাটক দেখতেন, সিনেমা দেখতেন, সেগুলো দেখেই তো বড় হয়েছি। তো ওনাদের নামগুলোই বলবো। ওকে, নাচ জানেন, গান জানেন, তারপরে অভিনয়, গ্রুমিংও চলছে। তো সব মিলিয়ে আপনার জন্য কতটা প্লাস পয়েন্ট হবে আমাদের ইন্ডাস্ট্রি? হ্যাঁ, এটা একটা দিক আমি বলবো যে আমি গ্রেটফুল আমার মা আমাকে শিখিয়েছিলেন বলে। কারণ অনেক কিছু একটু একটু করে শিখে রাখা ভালো। অভিনেতা হতে গেলে আমরা, চঞ্চল চৌধুরী স্যার আমাদের একটা সেশন নিয়েছিলেন, উনি বলেছিলেন যে গান, নাচ এবং যা যা পারো, নিজের বডি ফ্লেক্সিবিলিটি সবকিছুই, কবিতা আবৃত্তি, কথা বলা, সবকিছু একটু একটু করে শিখে রাখলে একজন অভিনেতার এটা ট্রাম্প কার্ড। তুমি সবকিছুই করতে পারবে, যে কোনো ধরনের রোলে নিজেকে মানিয়ে নিতে পারবে। তো এই জায়গা থেকে আই থিঙ্ক আমি একটু গ্রেটফুল যে আমি এগুলো কিছুটা হলেও আয়ত্ত করতে পেরেছি। ড্রিম ডিরেক্টর কি আছে যে যার সঙ্গে আপনাকে আপনার কাজ করতে মন চায়, যে যার সঙ্গে একদিন হলেও আমি বা একটা প্রজেক্ট হলেও ওনার সঙ্গে করব? যেহেতু শিহাব শাহিন স্যার, রায়হান রাফি স্যারের কাজ করছি, ওনাদের নাম বলছি না, ওই ভাগ্যটা আমার হয়েছে। তাছাড়া যদি বলতে হয়, আমার গিয়াসউদ্দিন সেলিমের কাজ অনেক ভালো লাগে। গিয়াসউদ্দিন সেলিম স্যার অনেক গুণী একজন নির্মাতা। তাছাড়া মেজবাউর রহমান সুমন এখনকার খুবই অনেক বড় একজন ডিরেক্টর উনি। তৌকির আহমেদ স্যার এক সময় অনেক বড় ডিরেক্টর ছিলেন, এবং এখনো যদি উনি কোনো কাজ করেন, সেই সুযোগ যদি হয়, খুব ভালো লাগবে। তাছাড়া হুমায়ুন আহমেদ স্যার আমাদের মাঝে নেই, তবে উনি যদি থাকতেন তাহলে উনার কাজ করতে পারলে খুবই খুবই ভালো লাগতো। ওকে, আপনার পান্তা ভাতের রেসিপিটা আমরা আবার একটু শুনতে চাই। আমি দুদিন আগে খেলাম আবার। মানুষ হয়তো বলবে যে পান্তা ভাত দিয়ে দই কেমন কথা, কিন্তু সত্যি অনেক মজা লাগে। পান্তা ভাত
দিয়ে টক দই আর হচ্ছে পেঁয়াজ মরিচের একটা ভর্তা, একটু সরিষার তেল দিয়ে পেঁয়াজ আমরা মরিচের একটু ভর্তা, অন্যভাবে ডিম ক্রিয়েট ভাজি। করতে চাই বিষয়টা। আচ্ছা। ধরুন আমরা একটা রান্নার শো করছি, এখন আমরা হচ্ছে রেসিপি বলবো যে দর্শক আমরা এবার পান্তা ভাত রান্না করবো, এটা এভাবে এভাবে করবো অন ক্যামেরায়। হ্যাঁ, এইভাবে একটু ক্রিয়েট করতে চাই যে আচ্ছা। প্রথমে কিছু পান্তা ভাত নিন, আচ্ছা আচ্ছা তারপর একটু দই নিন, এভাবে। আচ্ছা আচ্ছা ক্যামেরায় বলবো? হ্যাঁ, please. আচ্ছা আচ্ছা দর্শক, আমাদের দর্শক কালবেলার রান্নার শোতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বর্ণিতা। প্রথমে আমরা একটুখানি পান্তা ভাত নিচ্ছি। রাতের বেলা পানিতে ভিজিয়ে রাখবেন ভাতটা, এবং যতক্ষণ থাকবে তত ভালো। সকালবেলা নিয়ে পান্তা ভাতটা বাটিতে নেবেন। তাছাড়া একটু টক দই থাকবে, যদি বাসায় বানানো টক দই হয় আরো ভালো। বাসায় টক দই বানাতে হলে টক দই মিশিয়ে দুধের মধ্যে টক দই মিশিয়ে কিছুক্ষণ রেখে দেবেন, তাহলেই হয়ে যাবে। তো পান্তা ভাতের মধ্যে টক দই দিয়ে তারপর একটু পেঁয়াজ কুচি করে, পেঁয়াজের মধ্যে একটু সরিষার তেল দিয়ে একটু কাঁচামরিচ কুচি, বা যদি শুকনা মরিচ পুড়িয়ে শুকনা মরিচ ভর্তা করতে পারেন আরো ভালো। পেঁয়াজ, শুকনা মরিচ আর কি বললাম, সরিষার তেল একসাথে মিশিয়ে, দইয়ের সাথে মিশিয়ে, দইটাকে পান্তা ভাতের মধ্যে দিয়ে যদি একটা ডিম ভাজি করতে পারেন আরো ভালো। যদি না হয় তাহলে এভাবেও খেতে পারেন। ডিম ভাজি, আলু ভর্তা, গরুর মাংস, যেটা আপনার পছন্দ, ইলিশ মাছ ভাজা, সেভাবে একসাথে মিশিয়ে হয়ে গেল আপনাদের পান্তা ভাত দইয়ের স্পেশাল রেসিপি। থ্যাংক ইউ। বর্ণিতা রূপের রহস্য হচ্ছে পান্তা ভাত। ওকে, পান্তা ভাত কি সবসময় ভালো লাগে? হ্যাঁ, আমার খুব পছন্দের একটা খাবার, কিন্তু প্রত্যেকদিন খাওয়া হয় না, এটা অকেশনে। ওকে, পান্তা ভাতের সঙ্গে আর কি কি পছন্দ? পান্তা ভাতের সাথে মানে একসাথে খাওয়ার জন্য হ্যাঁ, আমি ডিম ভাজি দিয়ে খাই। ডিম ভাজি, পান্তা ভাত, ওই যে মরিচের ভর্তা, এভাবে করে খাওয়া হয়। আমার যেমন ভালো লাগে, আম্মু আগে করতো, সেটা হচ্ছে যে পুঁটি মাছ, হ্যাঁ, ছোট পুঁটি ছোট মাছ। অনেকগুলো মাছ থাকতো, বাবা কিনে নিয়ে আসতো, ওইটা ভাজি করতো খুব বেশি পেঁয়াজ মরিচ দিয়ে। এটা দিয়ে পান্তা ভাতটা আমার কাছে খুব ভালো লাগে। আমি ট্রাই করে দেখবো এরপর। হ্যাঁ, পুঁটি মাছ ভাজি দিয়ে। শুধু পুঁটি মাছ না, আচ্ছা। মানে গুড়া মাছ যেটা পাঁচমিশালি বলে মাছ, আমরা, হ্যাঁ। হ্যাঁ, পাঁচমিশালি ছোট ছোট যে মাছগুলো, বুঝতে পেরেছি। একটু বেশি করে পেঁয়াজ মরিচ দিয়ে, একটু কড়া ভাজি দিয়ে যদি আপনি পান্তা ভাতের সঙ্গে খান, এটা দারুণ। আপনার দইয়ের থেকে বেশি টেস্ট এটা হবে। আমি ট্রাই করবোই। ইলিশ মাছের সঙ্গে পান্তা ভাত কেমন লাগে? ভালো লাগে, বৈশাখে খাওয়া হয়েছে এবার অনেক দিন পর, তো ভালো লাগে, আমার খুব পছন্দ, ইলিশ মাছ খুব পছন্দ। বর্ণিতার হিডেন ট্যালেন্ট কি কি আছে? হিডেন ট্যালেন্ট সব তো হিডেন নেই, সবকিছু দেখিয়ে ফেলেছি। হিডেন খুব একটা বলবো না, তবে আমি ভাষা শিখতে পছন্দ করি। কয়টা ভাষা জানেন? আমি 5টা ভাষা প্রপারলি জানি, তাছাড়া আরো 2-3টা ভাষা কিছু কিছু জানি। সো মোট কি ভাষা? 7টা। আমি বাংলা, ইংলিশ তো বেসিক, আমাদের পার্শ্ববর্তী দেশ হিন্দি, উর্দু, তারপর কোরিয়ান ভাষা জানি। কোরিয়ান, জি, okay. তাছাড়া জাপানিজ কিছুটা জানি, টার্কিশ কিছুটা জানি, আর চাইনিজ কিছুটা জানি। কোরিয়ান, জাপানিজ, চাইনিজ, কিছু একটা শেখানো আমাদেরকে। আচ্ছা, কোরিয়ান যে তুমি ফ্লুয়েন্ট, তাহলে কি বলতে চান বলেন, আমি শিখিয়ে দিচ্ছি। আপনার জন্য অনেক শুভকামনা, জীবনে অনেক বড় হন। এত লম্বা বলতে পারবেন? I don't know. জীবনে অনেক বড় হন। এটুকুলেই হচ্ছে, হ্যাঁ, জীবনে অনেক বড় হন। ইনসেংয়ে মানি খুসেও। ইনসেংয়ে মানি খুসেও। এত কঠিন কেন? জীবন অনেক বড় হন। এটা যদি জাপানিজ হয় তাহলে? জাপানিজে এটা ঠিক বলতে পারবো না, তবে বেসিক পারি জাপানিজ আমি খুব। আমি কোন একটা মেয়েকে প্রপোজ করতে চাই, আমাকে শেখান। দাইসুকি। অনেক, হ্যাঁ, মানে আই লাইক ইউ, তোমাকে আমার পছন্দ। দাইসিকি। ওকে, দাইসিকি বর্ণিতা। থ্যাংক ইউ। ওকে, ইফ এটা চাইনিজ হলে কি হতো? চাইনিজ হচ্ছে শি হুয়াননি। শি হুয়াননি। শি হুয়াননি মানে আই লাইক ইউ, পছন্দ। ওকে, আচ্ছা, এটা কোরিয়ান হলে কি হতো? দরের ছোয়া হে, অনলি ছোয়া হে। ছোয়া আমরা বলি না, ছোয়া মানুষকে ছোয়া হে। প্রথমটা কি? ছোয়া মানে আমাদের বাঙালিরা যেটা বলি ছোয়া, ওই ছোয়া হে। এর মানে হচ্ছে আমি আপনাকে পছন্দ করি বা লাইক করি। ওকে, নাইস। কিন্তু বিষয়টা হয় কি, বাংলা বেস্ট। বাংলা না, আমাদের কাছে তো বাঙালির কাছে বাঙালি বেস্ট, ডেফিনেটলি। আপনি দেখেন একটা জিনিস, আমি যেটা মনে করি যে আমি বাঙালি, আমি চাইলে খুব ফ্লুয়েন্টলি ইংলিশ বলতে পারছি, হিন্দি বলতে পারছি, উর্দু বলতে পারছি, বা অন্য যে কোনো দেশের ভাষা খুব দ্রুত আমরা আয়ত্ত করে ফেলতে পারছি। কিন্তু আপনি দেখেন, আপনি
ইন্ডিয়াতে যান আপনি হিন্দি যারা বলেন বাংলা বলতে বলেন পারবেন না। দাঁত ভেঙে যায় একটা দাঁত অবস্থা। ভেঙে যায়, হ্যাঁ। বা চাইনিজ যারা বা ইংরেজ যারা ওরা বাংলা বলতে বাংলা তো পারে। বলতেই পারে না ওরা, তো সেই জায়গায় শিখিয়ে বোধহয় দিলেও পারে না। আমাদের বাংলা উচ্চারণ করতে করতে আমাদের মধ্যে আলাদা একটা ব্যাপার হ্যাঁ, আর তৈরি হয়েছে। বাংলার উচ্চারণটা এত সুন্দর, বাংলা ভাষাটা এত মধুর আর মিষ্টি, এবং এত ধরনের শব্দ আছে যে অন্য কোনো ভাষা আয়ত্ত করাটা খুব সহজ, উচ্চারণ করাটা খুব সহজ। তো সেই দিক থেকে আমাদের অনেক বড় একটা অ্যাডভান্টেজ। আয়নার সামনে দাঁড়িয়ে আপনার মুখের কোন জিনিসটা বেশি পছন্দ হয়, মানে বেশি সুন্দর লাগে? আমি আসলে বাহ্যিক সৌন্দর্যকে খুব একটা প্রাধান্য দিই না, আর আমি চিন্তাও করি না যে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখবো বা নিজের ফেসের ইভ্যালুয়েশন করব। আমার কাছে অন্য জিনিসগুলো বেশি ইম্পর্টেন্ট, যে আমার কণ্ঠ কিরকম, কথা কিভাবে বলছি, বা নিজের পার্সোনালিটি, নিজেকে ক্যারি করছি কিভাবে, হাঁটছি কিভাবে। তো সেই জিনিসগুলো প্র্যাকটিস করা হয় আয়নার সামনে। তাছাড়া নিজের ফেস নিয়ে খুব একটা প্রায়োরিটি। কবিতা শোনা হয়, পড়া হয়? কবিতা শোনা হয়, পড়া হয়। আমার মা কবিতা আবৃত্তি করতেন এক সময়, তো উনি মাঝে মাঝে কবিতা আবৃত্তি আপনার কণ্ঠ করতেন। শুনে আমার মনে হয় আপনিও করেন। করি না আমি, মানে পছন্দ, তবে ওভাবে একটা করা হয় না। ওকে, আমরা কিন্তু আপনার থেকে একটা গান শুনবো, সেটা 2 লাইন হোক আর 3 লাইন হোক, আপনার আচ্ছা। পছন্দের যে কোনো একটা গান, জি। সেটা আমরা এর মধ্যেই শুনে ফেলবো। জি। আপনার সব থেকে বড় গুজব কোনটা? সব থেকে বড় গুজব আমার সম্পর্কে এখনো পর্যন্ত খুব একটা গুজব রটেনি আমার ব্যাপারে। এখনো পর্যন্ত খুব একটা নেই, মানে এখনো সেফ বন্ধু আছি মহলে আমি। কোনটা আছে? বন্ধু মহলে, বন্ধু মহলে, বন্ধু মহলে তাও নেই গুজব। আমার সামনে মনে হয় কেউ বলতে আসতো না, তাও খুব একটা নেই। তারপরে হয় না যে প্রত্যেকটা ফ্রেন্ড সার্কেলে একজন বন্ধু হলে এরকম থাকে যে হচ্ছে যে ওর থেকে শুনে আমার কাছে এসে বলবে, আমার থেকে শুনে আরেকজনের কাছে কি বলবে, এরকম বন্ধু আছে? হয়তো আমি স্কুল লাইফে প্রিফেক্ট ছিলাম, তো আমি একটু একটু স্ট্রিক্ট থাকার চেষ্টা করতাম সবার সাথে। তো আমার মহলের বাইরে যারা ছিলেন তারা খুব মনে করতেন যে আমি একটু একটু স্ট্রিক্ট, একটু রুড হতে পারি, বা একটু মানে একটু ভাব বেশি, এরকম হয়তো মনে করতেন। তবে কাছে আসলে কেউ বলতো না এই কথা। দূর থেকে হয়তো মনে হতে পারে তখন স্কুল লাইফে যে না, ও একটু বেশি মানে রুড বা একটু বেশি অ্যাংরি থাকে। কাছে আসলে সবাই বুঝতেন যে না, আসলে একদমই ওরকম না। কেমন, একদমই কেমন? পরের দিকে যখন মানুষ আমার কাছে আসলো বা বুঝলো, দেখলো, তখন বুঝলো যে না, মেয়েটা একটু বেশি বেশি ম্যাথ সফট। আমি এটার জন্য খুব বকা খাই বাসায়, যে তুমি একটু কথা বলো, একটু জোরে কথা বলো, একটু রুড হও, সব জায়গায় তো হ্যাঁ, বা সব জায়গায় তো ইয়েস 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 স্যার ইয়েস স্যার করলে হবে না। তো এটার একটা অপোজিট ইমেজ ছিল আমার, তো এখন সেই ইমেজটা কেটে গেছে। সোশ্যাল মিডিয়ায় নতুন নতুন আসা শুরু করছে। জি। সোশ্যাল মিডিয়ায় যেটা হয়, সেলিব্রিটিসরা প্রচুর পরিমাণে বাজে কমেন্ট পেতে থাকে জি, জি, কমেন্ট সেকশনে। তো নতুন নতুন আসলেন সোশ্যাল মিডিয়াতে, কেমন কমেন্টস পাচ্ছেন? যেগুলো আজে বাজে কমেন্ট থাকে অনেক কিছু, অনেক ধরনের, অনেকে ভাইরাল হওয়ার জন্য অনেক ধরনের কমেন্টস করে। এগুলো দেখলে কি মনে হয়, ইগনোর করে যান না মনে মনে একটা কি? আমি যেহেতু অনেক পরে সোশ্যাল মিডিয়াটাকে ওভাবে চালানো শুরু করলাম, শুরুর দিকে খুব খারাপ লাগতো। এরকম এক দুটো কমেন্ট তো থাকেই যে মানুষ একটু নেগেটিভলি নেয়। শুরুর দিকে খুব কষ্ট পেতাম যে কেন আমরা কেন এরকম করছি, একজনকে কেন এভাবে বলবো। কিন্তু ধীরে ধীরে আসলে বুঝলাম যে 100টা যদি ভালো কমেন্ট থাকে, একটা খারাপ কমেন্ট থাকবে। তো সেই খারাপ কমেন্টটা না দেখে আমি যদি 100টা ভালো কমেন্ট দেখি এবং আমার দিনটা ভালো করতে পারি সেটার থ্রুতে, তাহলেই তো হয়। আমি কেন খারাপটাকে আমার সময়টা দিব? উনি আমাকে সময় দিচ্ছেন, এটা ওনার বিষয়, তবে আমার তো তাকে সময় দেওয়ার দরকার নেই। দারুণ দক্ষতার সঙ্গে তো মঞ্চ আপনি দেখালেনই, ট্রফিটাও ঘরে নিয়ে গেলেন। একটু মঞ্চের বাইরের প্রশ্ন করতে চাই, রান্নাঘরের দক্ষতাটা কেমন? ভালোই। আমি কালকেও পিৎজা বানালাম বাসায় বসে বসে অনেকক্ষণ ধরে। তো আমি ভালোই, আমি রান্না বান্না করতে পছন্দ করি, আমার খুব ভালো লাগে। মা খুব একটা থাকতে দেন না কিচেনে, বাট যখন যাই ভালোই করি। সব থেকে পছন্দের রান্না কি? আমার নিজের আমি একটু মানে বাঙালি খাবারের বাইরে একটু বেশি করি। মা যেহেতু বাঙালি খাবার সবকিছু করেন, তো আমার পিৎজা, পাস্তা, ডাম্পলিং এগুলো ভালো বানানো হয় বাসায়। আম্মুর জন্য শেষ কবে রান্না করছেন? ওই যে গতকালকে পিৎজা বানালাম আম্মুর জন্য। হ্যাঁ। আপনার এমনিতে পছন্দের খাবার কি? পান্তা ভাতের কথা তো বললামই, পান্তা ভাত খুব পছন্দ। তাছাড়া আমার মার একটা স্পেশাল রেসিপি আছে, হাঁসের মাংস রান্না করেন নারকেল দিয়ে, আমাদের উত্তরবঙ্গের একটা ফেমাস খাবার, ওইটা খুব পছন্দ। তাছাড়া আমার মা বিরিয়ানি খুব 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 ভালো রান্না করেন, সো বিরিয়ানি। ওকে, একটু ব্যক্তিগত প্রশ্ন, ক্রাশকে? ক্রাশ দেশে বা বিদেশে? বিদেশে বলতে গেলে আমার এখন রবার্ট প্যাটিনসনকে অনেক পছন্দ, ওনার অ্যাক্টিং খুব ভালো লাগে। তো ওই দিক থেকে উনি আমার সেলিব্রিটি ক্রাশ। এবার দেশে? দেশে 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 আফরান নিশো স্যার। আফরান নিশো। ওকে, আফরান নিশোর শেষ কোন কাজটা দেখেছেন? শেষ দম দেখতে চাই, দম দেখা হয়নি, তবে অনেক ক্লিপস দেখছি, সো দম মেবি কাউন্ট করে না। সুড়ঙ্গ।
মাসুদ চরিত্রের মতো যদি কেউ আপনাকে ওরকম ভালোবাসে, ওরকম লুকস, ওরকম গ্রামের কেউ, কি করবেন? সেটা হয়তো সময় বলে দেবে, তবে অবশ্যই ওরকম কেউ যদি আমাকে ভালোবাসে আমার জন্য তো অনেক বড় অনার। এই প্রশ্নটা আমি করতেই চাই, সেটা হচ্ছে যে আফরান নিশো আপনাকে সিনেমার জন্য এখন অফার করে বসলো যে বর্ণিতা আমার সঙ্গে কাজ করবেন, কি করবেন? গল্প দেখবেন না আফরান নিশো বলছে এটাই রাজি হয়ে যাবেন? আমার কাছে মনে হয় আফরান নিশো স্যার যে টাইপের কোয়ালিটির কাজ করেন, উনাকে আমি চোখ বন্ধ করে বিশ্বাস করলেও কোনো সমস্যা হবে না। সো উনার জাজমেন্টকে আমি ট্রাস্ট করবো ডেফিনেটলি। ওকে, শাকিব খানের বিপরীতে যদি অভিনয়ের প্রস্তাব পান তাহলে কি করবেন? সেটাও অবশ্যই আমাদের, উনি দেশের অনেক বড় মেগা স্টার, আমার জন্য অনেক বড় অনার হবে। তবে যেটা বলেছি এর আগেও যে আমার কাছে মনে হয় যে গল্পটা দেখা, সবকিছু দেখা, সেটা আমার কাছে অবশ্যই ইম্পর্টেন্ট থাকবে। ওকে, শাকিব খান এবং আফরান নিশো দুইজন একই সময় আপনাকে সিনেমার অফার দিল, কি করবেন? কোনটা করবেন? যে কোনো একটা Skip. করতে আমি হবে। কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রশ্ন অ্যান্সার স্কিপ করিনি, এটাই স্কিপ করে গেলাম। ওকে, দুজনের ফ্যান মহল থেকে আমাকে অ্যাটাক করতে পারে, এই জন্য আর কি। ওকে, আফরান নিশোর কোন গুণগুলো আপনার ভালো লাগে? 3টা গুণ বলতে হবে। উনি প্রথমত ওনার অভিনয় অবশ্যই অনেক বড় একটা গুণ, ওনার অভিনয় অনেক 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 ভালো, তো সেই জায়গা থেকে ওনার অভিনয় খুব ভালো লাগে। তাছাড়া ওনার পার্সোনালিটি, এটাও একটা গুণ, ওনার পার্সোনালিটিটা খুব একটা স্ট্রং পার্সোনালিটির মানুষ উনি, উনি কথাও বলেন খুব সুন্দর করে। সো ওকে, শাকিব খানের যদি জিজ্ঞেস করি যে শাকিব খানের 3টা গুণ। উনার স্টার কোয়ালিটি আছে একটা অনেক বড়, যেটা অবশ্যই সেলিব্রিটি হলে সেই স্টার কোয়ালিটিটা ধরে রাখা দরকার আছে। তাছাড়া উনার প্রেজেন্স, উনার স্ক্রিন প্রেজেন্স হোক, উনার একটা থাকে না যে শাকিব খান যাচ্ছে, সো ওই প্রেজেন্সটা ওনার আছে অনেক ভালো। তাছাড়া উনার আরো তো অনেক কিছুই আছে, মেগা স্টার যেহেতু উনি, স্পেসিফিকলি বলাটা একটু কঠিন। ওকে, মাত্র তো যাত্রাটা শুরু হলো, জি। কয়েকদিন পরেই লাইট ক্যামেরা অ্যাকশনের দুনিয়ায় পুরোপুরি ঢুকে যাচ্ছেন, সিনেমার কাজও শুরু হয়ে যাচ্ছে। তো হয় না এরকম যে আমরা একটা টার্গেটটা নেই যে না আমি এই একটা টাইমের মধ্যে, এই একটা টাইম লাইনের মধ্যে এই পর্যন্ত আমাকে যেতে হবে, এরকম কোনো গন্ডি বা কোনো একটা মাইলস্টোন সেট করা আছে কিনা যে মেহজাবিন পর্যন্ত যাব বা তানজিন তিশা পর্যন্ত যাব, এরকম কোনো জায়গা সেট করা আছে কিনা, বা ওদেরকে উতরায় যাব, কোনো প্রতিদ্বন্দ্বীও মনে করা হচ্ছে কিনা ইন্ডাস্ট্রিতে? আমাকে এই প্রশ্নটা লাক্স সুপারস্টার জার্নিতেও করা হতো যে তোমার প্রতিদ্বন্দ্বী কে বা পার্টিসিপেন্টের মধ্যে। আমি তখন একটা কথাই বলেছি যে আমার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী আমি নিজেই। আমি যদি নিজের খোলসকে খুলে এবং নিজের সীমাবদ্ধতাকে পার করে যেতে পারি, এটাই আমার জন্য ইনাফ। আমি কারোর সাথে প্রতিদ্বন্দ্বিতা করতে চাই না। আর যে মাইলস্টোনের কথাটা বলছেন সেটা হচ্ছে আমি একটু বেশি স্বপ্ন দেখতে পছন্দ করি, একটু বেশি উপরে দেখি স্বপ্নটা, হয়তো অতদূর যেতে নাও পারি, তবে স্বপ্নটা বেশি দেখা ভালো। তা আমি চিন্তা করছি যে যতটুকু সময়ের মধ্যে পারা যায় আমি পুরো বিশ্বে বাংলাদেশকে একটু জানান দিতে চাই যে বাংলাদেশ নামের একটা দেশ আছে এবং আমরা অনেক সুন্দর সুন্দর কাজ করি। এই মিডিয়া ইন্ডাস্ট্রির দিক থেকে, অন্যান্য দিক থেকে বাংলাদেশ অনেক এগিয়ে যাচ্ছে, তবে ইন্ডাস্ট্রির দিক থেকে এখনো বাংলাদেশের অনেক পথ পাড়ি দিতে হবে। সো যদি আমি পারি বাংলাদেশকে মানুষের কাছে পৌঁছে দিতে, সেটাই আমার জন্য এখন গোল। চঞ্চল চৌধুরীর সঙ্গে যদি কাজ করার সুযোগ আসে কি হবে? নার্ভাসনেস কাজ করবে নাকি খুব ফ্লুয়েন্ট কাজ করবেন? নার্ভাসনেস তো অবশ্যই কাজ করবে। উনার মতো এত বড় অভিনেতার সামনে অভিনয় করতে পারার যোগ্যতা কতটা আমার আছে সেটা আমি জানি না, তবে উনি আমাদের মেন্টর হিসেবে আমাদের অনেক কিছু শিখিয়েছেন। উনি অনেক ডাউন টু আর্থ, অনেক হাম্বল, তো উনি হয়তো আমাকে কমফোর্টেবল করে দেবেন, তো সেই জায়গা থেকে হয়তো ভালোই করবে। মেহজাবিন এবং তানজিন তিশা, কার অভিনয় স্টাইল আপনাকে অনুপ্রাণিত করে? দুজনেই অনেক অনেক ভালো অভিনেত্রী এবং দুজনের আই থিঙ্ক মোড অফ অ্যাক্টিং দুজনেরই ডিফারেন্ট, তো দুজনকে কম্পেয়ার করা আই থিঙ্ক আমার জন্য ঠিক হবে না। তবে যদি আমার পার্সোনাল চয়েস বলতে হয় তবে মেহজাবিন ম্যামের কথা বলতেই হবে। উনি আমাদের মেন্টর ছিলেন এবং আমাদের লাক্সের প্রেডেসেসর উনি, তো সব দিক থেকে উনি যেখানে আছেন, হয়তো আমার এই জায়গা থেকে আমারও ইচ্ছা যে কোনো না কোনো সময় উনার মতো কাজ যাতে করতে পারি। আমার একটা খোঁচা মারার স্বভাব আছে, আপনি যতই স্কিপ করে যান আমার ওই বারবার রিপিট ওই জায়গাতে আমি চলে আসি কেন জানো। এই জন্য আমার পরের প্রশ্নটা ওরকম যে শাকিব খানের সঙ্গে রোমান্টিক দৃশ্য আর আফরান নিশোর সঙ্গে খুব খুব টান টান উত্তেজনা, খুব থ্রিলিং একটা দৃশ্য, কোনটা আপনি প্রেফার করবেন? শাকিব খানের রোমান্টিক দৃশ্য নাকি আফরান নিশোর থ্রিলিং?
অভিনেতাকে বাদ দিয়ে আমি সিনটাকে যদি চুজ করতে হয় তাহলে ডেফিনেটলি থ্রিলিংটাকে চুজ করব। আমার কেন জানি রোমান্টিকের থেকে থ্রিলিং পার্টগুলোই বেশি ভালো লাগে, সো আমার আই থিঙ্ক ওইটাই পছন্দ হবে বেশি। বর্তমান সময়ে ভাইরাল ট্রেন্ড কি? আপনি কি নিয়ে ভাবেন যে এটা করলে আমি আরেকটু ভালোভাবে আলোচনায় আসতে পারবো বা আরেকটু সবার নজরে আসতে পারবো? ভাইরাল ট্রেন্ড তো অনেক কিছুই, অনেকভাবেই ভাইরাল হওয়া যায়। এখন অনেকেই অনেকভাবে ভাইরাল হচ্ছে সোশ্যাল মিডিয়ার যুগে, তো সবকিছুই হয়। তবে আমার ইচ্ছা যে আমি ফেমাস কিছুদিনের জন্য হয়ে হারিয়ে যাব এমন কিছু না। আমি ধীরে ধীরে গ্র্যাজুয়ালি ফেমাস হতে চাই, হঠাৎ করে ভাইরাল হতে চাই না। ধীরে ধীরে মানুষ একটা দুটো কাজ দেখতে দেখতে আমাকে যদি মনে রাখে আমার চরিত্রের থ্রুতে, তাহলেই আমার জন্য ইনাফ। এই যে ভাইরাল ট্রেন্ড যেটা চলে আমাদের দেশেই বোধহয় সব থেকে বেশি চলে, অন্যান্য দেশেও আছে এই ট্রেন্ডটা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার একটা টান বা একটা ব্যাপার সবার মধ্যে থাকে। তো ওই জায়গা থেকে মানে এটা আসলে আমাদের সমাজের জন্য কতটুকু ভালো বা আপনার কি মনে হয়? আমি যতটুকু দেখছি আজকালকার আমাদের জেনারেশন হোক বা এর পরের জেনারেশনের হোক, এরা সবাই খুব সোশ্যাল মিডিয়া ওরিয়েন্টেড। আমি নিজে যেহেতু সোশ্যাল মিডিয়া ছাড়াই বড় হয়েছি, আমার কাছে ভালোই লেগেছে আমার আপব্রিঙ্গিংটা। তো এখন দেখি বাচ্চারা খুব সারাক্ষণ ফোনে, সারাক্ষণ এইসব ফেসবুক, এগুলো ইনস্টাগ্রামে পড়ে থাকে। সেগুলোর বাইরে যদি আমরা নিজেদেরকে ইমপ্রুভ করতে পারি, ওগুলোর বাইরে অবশ্যই সোশ্যাল মিডিয়াতে অনেক শিক্ষণীয় কিছু আছে, অনেক কিছু শেখা যায়। এখন আপনার অ্যালগোরিদম কেমন আপনার উপর ডিপেন্ড করে। সেই জিনিসটা যদি আপনি আপনার মতো করে বানিয়ে নিয়ে ওখান থেকে কিছু শেখেন বা ওখান থেকে কিছু ইতিবাচক কিছু করেন, তাহলে আই থিঙ্ক ভালো, খারাপ কিছু না। বাইরের ইন্ডাস্ট্রিতে কাজ করার ইচ্ছা আছে, যেমন ধরেন হলিউড, বলিউড এরকম? যদি আমি সেরকম আমার দেশকে রিপ্রেজেন্ট করার সুযোগ পাই এবং সেই মর্যাদাটা পাই, যেমন জয়া আহসান ম্যাম তো ওপার বাংলায়ও কাজ করছেন, এপার বাংলায়ও কাজ করছেন। তাছাড়া অনেকেই ইভেন বলিউডের অনেকে হচ্ছে হলিউডে গিয়ে কাজ করছে। তো এরকম যদি সুযোগ পাই, ডেফিনেটলি অ্যাজ আই সেড যে আমার খুব ইচ্ছা বাংলাদেশকে বিশ্বের সামনে তুলে ধরার। তো সেই জায়গা থেকে যদি আমি পারি, আমার খুব ভালো লাগবে। আপনার কাছে সাফল্যের সংখ্যা কি? নিজের কাছে এবং নিজের ভালোবাসার মানুষদের কাছে এবং যারা আপনাকে ভালোবাসে, আপনাকে চায়, পছন্দ করে, তাদের কাছে যদি আপনি সাফল্য হন, তাদের কাছে যদি আপনার মনে হয় যে তারা আপনার জন্য প্রাউড ফিল করছে, আই থিঙ্ক সেটাই ইনাফ সাফল্য। আই থিঙ্ক টাকা পয়সা বা এগুলো দিয়ে সেই জিনিসটাকে কাউন্ট করা যায় না। মানুষের ভালোবাসা, মানুষের সম্মান, এটাই আই থিঙ্ক সাফল্যের মূল ভিত। জীবনে এমন কোনো ভুল করেছেন যা সুযোগ পেলে সংশোধন করতেন? করেছি, অনেকই করেছি, ছোটবেলা থেকে শুরু করে এখন একটা পর্যন্ত। ভুল আমরা জানতে চাই। আমি একসময় আমার যেটা বললাম যে আমার খুব একটা বন্ধু বান্ধব বানানোর সুযোগ ছিল না। তো তখন হয়তো কিছু বন্ধু বান্ধবকে একটু কষ্টও দিয়েছি, তাদেরকে ভালোভাবে সময় দিতে পারিনি বা অনেক ভাবে তাদেরকে কষ্ট দিয়েছি। তো আমি যদি স্কুল লাইফে ফেরত যেতে পারতাম, তখন হয়তো অনেকের সাথে ওই রিলেশনশিপটা ঠিক করতাম। ভক্তদের জন্য একটা বার্তা দিবেন যেটা আগে কোথাও কখনো দেননি। আগে কোথাও কখনো দেইনি। আমি তো একই কথা বলি সব সময়। যদি আলাদা কিছু বলতে হয় তাহলে বলবো যে আলাদা কিছু কি করে বলি। তাদের কাছে আমার বলার একটাই জিনিস যে আমাকে ভালোবাসেন, আমাকে সাপোর্ট করেন, এটা ছাড়া তো কিছু বলা হয় না। তবে যদি কখনো কোনো ভুল করি, কোনো ভুল ত্রুটি করি, তাহলে সেটা ক্ষমা করে দিন। এবং যদি কখনো মনে হয় যে আমি ভুল পথে যাচ্ছি, তাহলে আমাকে সেটা বলেন এবং জানিয়ে আমার উপর রাগ করে চলে যেন না। এটাই হয়তো বলবো আমার ফ্যানদের কাছে বা যারা আমাকে ভালোবাসেন তাদের কাছে। অনেক সময় হয় না যে আমাদের প্রিয় তারকা যদি কিছু করে যে না, ওকে আর দেখবো না, ওর সাথে আর কিছু করবো না, অন্য কাউকে পছন্দ হবে, অন্য কারো কাছে অন্য কারো কিছু দেখবো। সেই জায়গা থেকেই বলবো যে আপনারা যদি কখনো আমি ভুল করি বা আমার কোনো কিছু যদি ভালো না লাগে, আমাকে বলেন, যাতে একসাথে আমরা আরো সামনে আগাতে পারি। মাকে উদ্দেশ্য করে কিছু একটা শুনতে চাই। মাকে উদ্দেশ্য করে? যেটা মায়ের সামনাসামনি বলেননি কখনো, আজকে আমাদের ক্যামেরায় মায়ের জন্য। মাকে তো সবসময় সবকিছু বলাই হয়, তবে হয়তো আমাদের সবারই একটা সমস্যা কি আমরা আই লাভ ইউ কথাটা খুব মা বাবাকে বলি না বা প্যারেন্টসদেরকে বলা হয় না। তো এটাই বলবো যে আম্মি, আই লাভ ইউ, অ্যান্ড আমার জন্য এত কষ্ট করার জন্য এবং আমার পাশে সবসময় থাকার জন্য অনেক 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 থ্যাংক ইউ, লাভ ইউ। ওকে, পোশাকের ক্ষেত্রে কি ধরনের পোশাক বেশি পছন্দ, ওয়েস্টার্ন আর শাড়ি?
ও শাড়ি, ডেফিনেটলি শাড়ি হোক বা ট্রেডিশনাল হোক। আজকেও কামিজ পরে আসলাম। আমার ওয়েস্টার্নের থেকে বাঙালিয়ানা লুকেই নিজেকে বেশি ভালো লাগে এবং কমফোর্টেবল ফিল করি। তবে যেটা যখন দরকার হয় আর কি, মানে এরকম ধরা বাঁধা নেই যে ওয়েস্টার্নই পড়তে হবে বা ট্রেডিশনালি পড়তে হবে। আমার কেন যেন মনে হচ্ছে খুব শিগগিরই আপনি একগাদি প্রপোজাল পেয়ে যাবেন, প্রেম প্রস্তাব যেটা বলি। আজকে একটু ক্লিয়ার করি যে কোন ধরনের ছেলে বর্ণিতার পছন্দ, সে কেমন হতে হবে, বাবার মতো? আমি এই অ্যান্সারটা নিজেই কখনো চিন্তা করিনি, যেটা বললাম যে এই জন্যই মেনশন করে দিচ্ছি যে বাবার হ্যাঁ। মতো। না মানে স্পেসিফিক ওভাবে বলবো না, কারো মতো বা কিছু। মানুষ ভালো হলে আই থিঙ্ক ইনাফ, সে যদি মানুষ হিসেবে ভালো হয়। এখন আমি ওটা নিয়ে চিন্তা খুব একটা করি না যে কেমন চাই বা কি। আমি খুব খুব কাজ নিয়ে বা আমার পড়ালেখা নিয়ে এত বেশি ফোকাস থাকি যে ওই সময়টা দেওয়ার সময় আমার নেই। তো কাউকে হোপ দিতে চাই না, আশা দিতে চাই না, এই জন্য কিছুই বলবো না। ওকে, আমরা শেষ করব, কিন্তু শেষ করার আগে আমরা বর্ণিতা থেকে একটা গান শুনতে চাই। আচ্ছা, কি গান শুনবেন? যে কোনো বর্ণিতার পছন্দের। আমার পছন্দের, আচ্ছা আমার একটা রবীন্দ্রসঙ্গীত আছে, খুব ভালো লাগে, ওই ওই গানটাই গাই। যদি তারে নাই চিনি গো সে কি আমায় নেবে চিনে এই নব ফাল্গুনের দিনে। জানি নে যদি তারে নাই চিনি গো সে কি। গলা ভাঙা, নাইস, গলা ভাঙা। খুব সুন্দর। থ্যাংক ইউ ফর কামিং। থ্যাংক ইউ। আমাদের শোতে এসেছেন এত Thank কষ্ট you. করে। আমরা এরপরে একদিন আপনাকে আবারও ডাকতে চাইবো, সেদিন সেটটা আরো বড় হবে। সেই সেটটাতে ইনশাআল্লাহ। আমরা সিনেমার গল্প করব। ইনশাআল্লাহ আমরা ওই সেটটায় আপনার কোনো একটা সিনেমা নিয়ে খুব আড্ডা দিব, জম্পেশ আড্ডা, যেটা আমরা বলি সাধারণত বাঙালি ভাবে, জি। যে আমরা জম্পেশ আড্ডা দিব ওই জি, দিন। অবশ্যই। তো সেই পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন, আমাদের অবশ্যই, আমরা অবশ্যই, যেন অবশ্যই। আপনার মতো এরকম হাস্যোজ্জ্বল থাকতে পারি সবসময়। একদম শেষ, তো দর্শকদের জন্য আপনি কিছু বলতে চান কিনা? যেটা বলছিলাম, আমার সবসময় ইচ্ছা যে আমি বাংলাদেশের জন্য বড় কিছু একটা করব, এবং সেটা যদি আপনাদের সাপোর্ট, আপনাদের ভালোবাসা না থাকে একদমই সম্ভব না। আমি এতদূর আসতে পেরেছি, এই জায়গায় বসে লাক্স সুপারস্টার বিদুষী বর্ণিতা হিসেবে কথা বলতে পারছি একমাত্র আপনাদের ভালোবাসার জন্য। সো সেই ভালোবাসাটা আমার সাথেই রাখবেন এবং আমার জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সো মাচ। আমরা দর্শকের থেকে একটু বিদায় নিয়ে নিই। দর্শক, এই ছিল আমাদের বিনোদন আড্ডা। আজকে আমাদের এই পুরোটা সময় জুড়ে ছিলেন বিদুষী বর্ণিতা। ওনার যত জার্নি আছে সব জার্নিগুলো আমরা জানলাম, ওনার অনেক পছন্দের খাবার জানলাম, বিশেষ করে পান্তা ভাতের রেসিপি। আপনারা এটা ট্রাই করবেন, আর ট্রাই করতে করতে দেখা যাবে যে আবার কোনো একজন নতুন তারকাকে নিয়ে আমরা হাজির হয়ে গেছি। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।